আচ্ছা, এই মহাবিশ্বে আমাদের আসল জায়গাটা কোথায়? এই প্রশ্নটা জানেন হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। চলুন আজ এই মহাজাগতিক রহস্যের গভীরে একটু ঢু মারা যাক, আর আমাদের সেই যাত্রার গল্পটাই শোনা যাক। একবার ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন কোনো টেলিস্কোপ ছিল না, কোনো মহাকাশ যানও ছিল না। তখন শুধু রাতের আকাশের দিকে তাকিয়ে মহাবিশ্ব নিয়ে কী সিদ্ধান্তে আসা সম্ভব ছিল? আসলে সেই সময়ের মানুষেরা যা দেখত, ঠিক তার উপরে ভিত্তি করেই তাদের সব ধারণা তৈরি হয়েছিল। আর সেই ধারণাটা ছিল একদম সোজা, যে আমরাই সব কিছুর কেন্দ্রে। আর সত্যি বলতে এটা ভাবাটাই তো স্বাভাবিক ছিল, তাই না? কারণ পায়ের নিচের মাটিটা তো স্থির, আর সূর্য, চাঁদ, তারা সবকিছুকে তো মনে হয় আমাদের চারপাশে ঘুরছে। এর চেয়ে সহজ আর যৌক্তিক ব্যাখ্যা তখন আর কী বা হতে পারত? আজকের এই আলোচনাটা ঠিক সেই কেন্দ্র থেকে আমাদের সরে আসার গল্প নিয়ে। কিভাবে আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে মহাবিশ্বের কেন্দ্রে নেই। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই ধারণাটা আজও বিজ্ঞানীরা কিন্তু পরীক্ষা করে চলেছেন। তাহলে সব কিছুর কেন্দ্র। আচ্ছা, কেন হাজার হাজার বছর ধরে মানুষ এটা বিশ্বাস করে এসেছে যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র? চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। আমরা এখন দেখব কেন এই ভূকেন্দ্রিক মানে পৃথিবী কেন্দ্রিক ধারণাটা এত প্রভাবশালী ছিল, আর কেনই বা এটাকে তখন 100% যৌক্তিক বলে মনে করা হতো। এর পেছনে আসলে দুটো খুব সাধারণ কিন্তু খুবই শক্তিশালী পর্যবেক্ষণ ছিল। প্রথমটা হলো, প্রতিদিন সকালে সূর্য উঠছে আর সন্ধ্যায় ডুবে যাচ্ছে। রাতের আকাশের তারাগুলো ঠিক একইভাবে আমাদের চারপাশে ঘুরছে বলে মনে হয়। আর দ্বিতীয়ত, পায়ের নিচের মাটিটাকে তো সবসময় স্থির মনে হয়, তাই না? এটা তো নড়ে না, চলেও না। কাজেই প্রাচীন গ্রিসের মতো সভ্যতাগুলোর কাছে এটাই ছিল একদম স্বাভাবিক বাস্তবতা। টাইকো ব্রাহের এই উক্তিটা দেখুন, এটা কিন্তু মূল বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে। অ্যারিস্টটলের পদার্থবিদ্যা অনুযায়ী পৃথিবীর মতো এত বিশাল আর অলস একটা বস্তুর পক্ষে মহাকাশে অমন দ্রুত গতিতে ঘোরাটা ছিল এক কথায় অসম্ভব। এটা তাদের কাছে শুধু একটা দার্শনিক ধারণা ছিল না, বরং এটাই ছিল ভৌত বাস্তবতা। এই ভূকেন্দ্রিক ধারণাটাকেই একটা পরিপূর্ণ বৈজ্ঞানিক মডেলে যিনি রূপ দিয়েছিলেন, তিনি হলেন টলেমি। আর তার এই মডেলটা প্রায় ১৫০০ বছর ধরে জ্যোতির্বিজ্ঞানের একদম ভিত্তি ছিল। মানে এটা শুধু একটা ধারণা ছিল না, এটাই ছিল সেই সময়ের প্রতিষ্ঠিত বিজ্ঞান। কিন্তু কোনো ধারণাই তো আর চিরকাল থাকে না, তাই না? চলুন এবার আমরা এমন একটা সময়ে ফিরে যাই যখন এই পুরনো ধারণাটাকে প্রথম চ্যালেঞ্জ করা শুরু হলো। এটা ছিল এমন একটা যুগ যখন নতুন নতুন মডেলগুলো পুরনো ব্যবস্থার সাথে এক তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছিল। আর এই বিপ্লবের শুরুটা করেছিলেন কোপার্নিকাস। তিনি একটা সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব দেন। এই মডেলটা সবচেয়ে বড় সুবিধা কি ছিল জানেন? এটা গ্রহগুলোর অদ্ভুত বক্রগতির মানে আপাতদৃষ্টিতে উল্টো দিকে চলার একটা খুব সহজ ব্যাখ্যা দিয়েছিল। তিনি বললেন, এটা আসলে একটা দৃষ্টিভ্রম, যা পৃথিবীর নিদের চলার গতির কারণেই হয়। ব্যাপারটা অনেকটা চলন্ত ট্রেন থেকে পাশের স্থির গাছগুলোকে পেছনে দৌড়তে দেখার মতো। তবে কোপার্নিকাসের মডেলটা কিন্তু সবাই সাথে সাথে মেনে নেয়নি। যেমন ধরুন, টাইকো ব্রাহে একটা বেশ আকর্ষণীয় মিশ্র মডেল তৈরি করেছিলেন। তার মডেলে পৃথিবী স্থির এবং মহাবিশ্বের কেন্দ্রেই ছিল, কিন্তু অন্য গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরত, আর সেই সূর্য তার গ্রহগুলোকে সাথে নিয়ে আবার পৃথিবীর চারপাশে ঘুরত। এটা ছিল পুরনো বিশ্বাস আর নতুন গণিতের এক দারুণ সমন্বয়। এই টেবিলটা দেখলে সেই সময়ের বিতর্কটা খুব ভালোভাবে বোঝা যায়। দেখুন, একদিকে টলেমির মডেল, যা আমাদের প্রতিদিনের পর্যবেক্ষণের সাথে একদম মিলে যায়। অন্যদিকে কোপার্নিকাসের মডেল, যা গাণিতিকভাবে অনেক বেশি সহজ। আর টাইকোর মডেলটা চেষ্টা করেছিল দুটো সুবিধারই একটা মিশ্রণ ঘটাতে। সত্যি বলতে সেই সময় তথ্যের ওপর ভিত্তি করে কোনটা সঠিক তা বেছে নেওয়াটা খুবই কঠিন একটা কাজ ছিল। কিন্তু গল্পটা তো এখানেই শেষ না। মানুষ যখন সবে সৌরজগতের গঠনটা বুঝতে শুরু করেছে, ঠিক তখনই জানা গেল যে মহাবিশ্ব আসলে আরও অনেক অনেক বড়। আমাদের এই কেন্দ্রচ্যুতির যাত্রা মানে কেন্দ্র থেকে সরে আসার গল্পটা তখনও কিন্তু চলছিলই। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। প্রত্যেকটা ধাপ আমাদের ধারণাকে একেবারে আমূল বদলে দিয়েছে। ভাবুন, ১৫৪৩ সালে কোপার্নিকাস পৃথিবীকে সৌরজগতের কেন্দ্র থেকে সরিয়ে দিলেন। তারপর হার্শেল দেখালেন যে আমাদের গোটা সৌরজগৎটাই আসলে গতিশীল, স্থির নয়। ১৯২০ সাল নাগাদ শ্যাপলি প্রমাণ করলেন যে আমাদের সূর্য ছায়াপথের কেন্দ্র থেকে অনেক দূরে, বলতে গেলে এক কোণায় পড়ে আছে। আর সবশেষে হাবল দেখালেন যে আমাদের এই মিল্কি ওয়ে ছায়াপথ আহামরি বিশেষ কিছু নয়। মহাবিশ্বে এমন কোটি কোটি ছায়াপথ ছড়িয়ে আছে। কার্ল সেগেনের এই কথাটা আমাদের এই মহাজাগতিক ছোট হয়ে যাওয়ার অনুভূতিটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে, তাই না? আমরা মহাবিশ্বের কোনো বিশেষ জায়গায় নেই, বরং এক বিশাল মহাজাগতিক মহাসাগরে একটা বিন্দুর মতো ভেসে আছি। তো
কেন্দ্র থেকে সরে আসার এই দীর্ঘ ইতিহাস থেকে বিজ্ঞানীরা খুব গুরুত্বপূর্ণ একটা নীতি তৈরি করেছেন। তারা এই অভিজ্ঞতাটাকেই আধুনিক মহাবিশ্বতত্ত্বের একটা মূল ভিত্তি বা নীতিতে পরিণত করেছেন। এই নীতিটার নাম দেওয়া হয়েছে কোপার্নিকের নীতি। এর মূল কথাটা একদম সহজ। মহাবিশ্বে আমাদের অবস্থান বা আমাদের দৃষ্টিভঙ্গি কোনোটাই বিশেষ কিছু নয়। আমরা এখান থেকে যা দেখছি, মহাবিশ্বের অন্য যে কোনো গড়পড়তা জায়গা থেকেও ঠিক একই রকম দৃশ্যই দেখা যাবে। আর এই নীতিটা ব্যবহার করেই বিজ্ঞানীরা একটা যৌক্তিক কাঠামো তৈরি করেছেন। ব্যাপারটা এরকম, যদি আমাদের অবস্থান বিশেষ কিছু না হয় এবং আমরা যদি দেখি যে আমাদের চারপাশের মহাবিশ্ব সব দিকেই একই রকম দেখাচ্ছে, যেটাকে বলে আইসোট্রপি, তাহলে এর থেকে একটাই যৌক্তিক সিদ্ধান্তে আসা যায়। আর সেটা হলো মহাবিশ্ব নিশ্চয়ই বৃহৎ স্কেলে সব জায়গায় একই রকম, অর্থাৎ সমসত্ব। আর এই ধারণাটাকেই বলা হয় মহাজাগতিক নীতি। আচ্ছা, এবার তাহলে বর্তমান সময়ে ফেরা যাক। বিজ্ঞান কিন্তু শুধু পুরনো নীতিকে মেনে নিয়েই বসে থাকে না, বরং ক্রমাগত সেগুলোকে পরীক্ষা করে চলে। কিন্তু প্রশ্ন হলো, এই যে মহাজাগতিক নীতি, এটা কি পুরোপুরি প্রমাণিত? তাহলে প্রশ্নটা হলো, আমরা কি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের অবস্থানটা বিশেষ কিছু নয়? এই ধারণাটা কি 100% প্রমাণিত? উত্তরটা হলো ঠিক পুরোপুরি নয়। কোপার্নিকার নীতিটা একটা খুবই শক্তিশালী অনুমান, কিন্তু এটাকে পরীক্ষা করা সম্ভব। আর বিজ্ঞানীরা ঠিক সেই কাজটাই করছেন। যেমন ধরুন ইউক্লিড স্পেস মিশনের কথা। এর অন্যতম প্রধান কাজই হলো মহাবিশ্বের একটা বিশাল মানচিত্র তৈরি করা, আর এটা পরীক্ষা করে দেখা যে মহাবিশ্ব সত্যিই সবখানে একই রকম কিনা। অবশ্য সবাই যে এই বৈজ্ঞানিক মডেলটা গ্রহণ করে তা কিন্তু নয়। যেমন অ্যান্সার্স ইন জেনেসিস থেকে নেওয়া এই উক্তিটা একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। তাদের মতে বিগ ব্যাং মডেলটা আসলে ঈশ্বরের সৃষ্টিকে অস্বীকার করারই একটা প্রচেষ্টা। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরছি মাত্র। সবশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শেষ করা যাক। মহাবিশ্বের কেন্দ্রে না থেকে এই বিশালতার মাঝে একটা সাধারণ জায়গায় আমাদের এই যে অবস্থান, এই বাস্তবতাটা কি আমাদের অস্তিত্বকে আরও বেশি অসাধারণ করে তোলে নাকি আরও তুচ্ছ করে দেয়? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে।